শাবাশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, শাবাশ। আজকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যা বলেছেন তা তো ভাই ভারতের জন্য সবচেয়ে লজ্জার খবর। বাংলাদেশের সামনে 21 শতাব্দীর 21 শতকে সেরা সুযোগ উপস্থিত হয়েছে। এটা মহাসুখবর। তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান এই দুইজন সিদ্ধান্ত নিলেই সম্ভব। আমরা বলবো যে আপনারা জরুরি সিদ্ধান্ত নেন। পাকিস্তান, তুরস্ক আর সৌদি আরব মিলে তৈরি করেছে এক নতুন সামরিক জোট মক্কা চুক্তি, আর তার সূত্র ধরেই বাংলাদেশও চায় সেখানে যোগ দিতে। তেমনই ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের নতুন সরকার। মক্কা চুক্তির সবচেয়ে কড়া শর্ত হলো জোটের যে কোনো এক দেশের উপরে বহিরাগত হামলা মানে সবার উপরে হামলা। হামলা হবে একজনের ওপর, কিন্তু জবাব দেবে সবাই। ঠিক এমনই এক সামরিক সুরক্ষা বলয়ে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে বাংলাদেশের নামে। একটি চুক্তি, একটি হামলা আর 3 দেশের সম্মিলিত জবাব দেওয়ার আনুষ্ঠানিক অঙ্গীকারে এবার চতুর্থ দেশ হিসেবে যোগদানের কথা বিবেচনা করছে বাংলাদেশ। ন্যাটোর আদলে মুসলিম বিশ্বের নতুন সামরিক জোট, এক রাষ্ট্রের উপর আঘাত মানে সবার উপর হামলা। পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের এমন এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির অংশ হতে যাচ্ছে বাংলাদেশও। বিশ্ব রাজনীতির এই নতুন সমীকরণে ঢাকার সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তারেক রহমান কোন লেভেলের খেলা শুরু করতে যাচ্ছে একবার দেখতে থাকুন। এবার পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের সামরিক জোটে যোগ দেওয়ার কথা গুরুত্বের সঙ্গে ভাবছে বাংলাদেশ। এমন গুঞ্জন শোনার পর থেকে ইন্ডিয়ার মাথা নষ্ট হয়ে গেছে। ইন্ডিয়া এখন কি করবে বুঝে উঠতে পারতেছে না। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু নতুন সুলতান এরদোয়ানের দেশ তুরস্ক। বাংলাদেশ ফার্স্ট নীতিতে শক্তিশালী হচ্ছে ঢাকা আঙ্কারা প্রতিরক্ষা অক্ষ। বাইরাক্তার ড্রোন আর টাইগার মিসাইলের পর এবার বাংলাদেশেই বসছে তুর্কি ড্রোন ও সামরিক সরঞ্জাম তৈরির কারখানা। আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার রাজনীতি পাল্টে দিতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই সিদ্ধান্তটি সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকেই ভারতীয় মিডিয়া এবং ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। বিপরীতে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে এক আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। 5 দশকেরও বেশি সময়ের দূরত্ব ঘুঁচিয়ে ফের কাছাকাছি বাংলাদেশ ও পাকিস্তান। সৌজন্যে ইসলামিক ন্যাটো। পবিত্র মক্কা নগরীতে যখন 3 দেশের শাসকেরা বসে একটি বড় প্রতিরক্ষা চুক্তি সই করেন, তখন বুঝতে হবে বিশ্ব রাজনীতিতে দেয়া হয়েছে এক কৌশলী চাল। পাকিস্তান, তুরস্ক আর সৌদি আরব মিলে তৈরি করেছে এক নতুন সামরিক জোট মক্কা চুক্তি। গত শুক্রবার মক্কা নগরীতে সই হওয়া ত্রিদেশীয় এই সামরিক চুক্তি শুধু মধ্যপ্রাচ্যকে নয়, কাঁপিয়ে দিচ্ছে দক্ষিণ এশিয়ার পুরনো ভূরাজনীতিকেও। আর সবচেয়ে বড় আশঙ্কার কথা হলো এই পাল্টাপাল্টি চুক্তি ও সামরিক জোটের তীব্র চাপ এখন সরাসরি এসে পড়ছে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশগুলোর উপর। আপাতত এই 3 দেশ মক্কা চুক্তির মাধ্যমে এই জোটের মূল সদস্য হলেও তাদের লক্ষ্য বিশ্বের আরও ইসলামিক দেশগুলিকে সঙ্গে নেয়া, আর তার সূত্র ধরেই বাংলাদেশও চায় সেখানে যোগ দিতে। তেমনই ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের নতুন সরকার। মক্কা চুক্তির সবচেয়ে কড়া শর্ত হলো জোটের যে কোনো এক দেশের উপরে বহিরাগত হামলা মানে সবার উপরে হামলা। অনেকেই ভাবছেন বাংলাদেশ তো কোনো পরাশক্তি নয়, আমাদের কোনো পরমাণু বোমাও নেই, তাহলে এই সামরিক পরাশক্তিগুলো কেন ঢাকাকে এত গুরুত্ব দিচ্ছে? আমাদের এমন কি আছে যা তাদের দেবার মতো? বাংলাদেশের প্রতি আগ্রহের অন্যতম কারণ সেনাবাহিনীর আন্তর্জাতিক সুনাম। পাকিস্তান বা তুরস্কের কাছে আধুনিক অস্ত্র থাকতে পারে, আর সৌদি আরবের কাছে থাকতে পারে বিপুল অর্থ, কিন্তু মধ্যপ্রাচ্যের বিশাল সীমানা আর সম্পদ পাহাড়ে দেবার জন্য তাদের প্রয়োজন এক বিশাল বিশ্বস্ত ও সুশৃঙ্খল সামরিক দল। বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ জাতিসংঘ শান্তিরক্ষী দেশ। আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ বন্ধ রাখা এবং অত্যন্ত কঠিন পরিবেশে শৃঙ্খলা বজায় রাখার যে দীর্ঘমেয়াদী পেশাদার অভিজ্ঞতা আমাদের সেনাবাহিনীর রয়েছে, তা এই জোটের মাঠ পর্যায়ের অপারেশনে এক বিরাট শক্তি হিসেবে কাজ করবে। আবার আরেকটি কারণ হতে পারে আমাদের ভৌগোলিক মানচিত্র। মক্কা চুক্তির দেশগুলো মূলত মধ্যপ্রাচ্য আর উত্তর এশিয়ায় সীমাবদ্ধ, কিন্তু বর্তমান বিশ্বের মূল বাণিজ্য আর নৌ নিরাপত্তা এখন নির্ভরশীল ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উপরে। বাংলাদেশ বঙ্গোপসাগরের একদম কেন্দ্রে অবস্থিত। এই জোটে বাংলাদেশ থাকা মানে তাদের নৌশক্তি ও বাণিজ্যিক জাহাজগুলো এই অঞ্চলের রুটগুলোতে খুব সহজে কৌশলগত সুবিধা পাবে, যা ভারতকে চাপে রাখতে ইসলামাবাদের জন্য সবচেয়ে বড় চাবিকাঠি। আবার অন্যদিকে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম প্রধান রাষ্ট্র। এই জোটের ঢাকার অন্তর্ভুক্তি মানে জোটটি কেবল নির্দিষ্ট 3টি দেশের স্বার্থেই আটকে থাকবে না, এটি পুরো মুসলিম বিশ্বের একটি বৃহৎ সামরিক শক্তি হিসেবে আন্তর্জাতিক মহলে এক বিরাট রাজনৈতিক গ্রহণযোগ্যতা পাবে, যা এই দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতি ও ইমেজ ধরে রাখতে ভীষণ সাহায্য করবে। তবে এই রাজকীয় সুযোগের আড়ালে কিন্তু এক বিরাট ঝুঁকিও লুকিয়ে আছে।
যেমন পাকিস্তান এই নতুন সামরিক ন্যাটোর অন্যতম প্রধান উদ্যোক্তা। তাতে এই জোটে সরাসরি প্রবেশ করলে দেশের ভেতরের একটি বড় অংশের কাছ থেকে এক তীব্র চাপ তৈরি হতে পারে। কারণ ৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতি যেখানে সাধারণ মানুষের আবেগ স্পর্শ করে, সেখানে পাকিস্তানের সাথে এমন কোনো সামরিক চুক্তিতে বসাটা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন কোনো ঝড়ের কারণ হবে কিনা তা সরকারকে ভাবতে হবে গভীরভাবে। পাশাপাশি এই মক্কা চুক্তির প্রতিক্রিয়ায় ভারত এবং ইসরায়েলের সামরিক ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছে মারাত্মকভাবে। ঢাকা যদি কোনো একটি নির্দিষ্ট সামরিক ব্লকের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ে, তবে প্রতিবেশী দেশগুলোর সাথে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে এক ধরনের শীতলতা নেমে আসতে পারে। বড়দের এই সামরিকায়নের পাল্লায় সরাসরি অংশ নেয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বলতে গেলে একটি ঝুঁকির। তাই বিশেষজ্ঞদের মতে এই জোটে সরাসরি যোগ না দিয়ে একটি সহযোগী রাষ্ট্র হিসেবে নিজেদের অর্থনৈতিক সুবিধা আদায় করে নেওয়াটাই সবচেয়ে বড় সমাধান। বিশ্ব রাজনীতির চরম পরিবর্তনের এই যুগে কোনো দেশই চিরস্থায়ী বন্ধু বা শত্রু নিয়ে বসে থাকে না। দিন শেষে টিকে থাকার মূল চালিকা শক্তি হল নিজস্ব জাতীয় স্বার্থ। মক্কা চুক্তির এই জমকালো টেবিল বাংলাদেশের সামনে যেমন সামরিক সুরক্ষার এক নতুন দরজা খুলে দিচ্ছে, ঠিক তেমনি আন্তর্জাতিক কূটনীতির এক কঠিন পরীক্ষাতেও ফেলে দিচ্ছে। আমাদের দেশের নীতি নির্ধারকরা কি পারবেন সব ধরনের অভ্যন্তরীণ বিতর্ক সামাল দিয়ে দেশের স্বাধীনতা ও অর্থনীতিকে সবার উপরে রেখে এই নতুন বৈশ্বিক চাপ সামলাতে? বাংলাদেশের সামনে ২১ শতাব্দীর ২১ শতকের সেরা সুযোগ উপস্থিত হয়েছে। এটা মহা সুখবর। তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান এই দুইজন সিদ্ধান্ত নিলেই সম্ভব। আমরা বলবো যে আপনার জরুরি সিদ্ধান্ত নিন। একবিংশ শতাব্দীতে বাংলাদেশের জন্য এত বড় সুযোগ আসেনি, আর সামনে আসবে না। কি সেটা বুঝতে লাগে, বুঝতে হবে যে বাংলাদেশ কি। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশের আইডেন্টিটি মুসলিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যে রাজনীতি স্টার্ট করে দিয়েছেন বাংলাদেশের জন্য, যে মানদণ্ড সেট করে দিয়েছেন, ওইটাই বাংলাদেশের আসল পরিচয়। বাংলাদেশে অনেক বিষয় নিয়ে পাঠচক্র হয়, অনেক বিষয় নিয়ে বিতর্ক হয় যে আমাদের পরিচয় কি, আমরা কি বাংলাদেশি না আমরা বাঙালি। এখন বাংলাদেশিরা ক্ষমতায়, আমরা বাংলাদেশি। এবং বাংলাদেশি কি, আমরা কি মুসলিম, বাংলাদেশি মুসলিম না বাঙালি মুসলিম, আমাদের আত্মপরিচয় কি। আমাদের আত্মপরিচয় নিয়ে অনেক বিশ্লেষণ গবেষণা অনেক কিছু আছে। এই সব বিতর্কের সমাধান হচ্ছে আমাদের আত্মপরিচয়, আমরা বাংলাদেশি মুসলিম। জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানকে ৫ম সংশোধনী মাধ্যমে বাংলাদেশি মুসলিম আইডেন্টিটি সেট করে দিয়েছেন। কিন্তু বাঙালি সেকুলার হিন্দুত্ববাদী, বাঙালি সেকুলার চিন্তা, বাঙালি সেকুলার আইডেন্টিটি এটা পরাজিত হয়ে ভারতে পালিয়েছে ৫ আগস্ট। তাহলে বাংলাদেশের এখন জাতীয় পরিচয় কি? ওই যে জিয়াউর রহমান যেটা সেট করে দিয়ে গেছেন, যেটা সংবিধানে ঢুকিয়ে দিয়ে গেছেন। বাংলাদেশের সংবিধানে শুরু বিসমিল্লাহ, বাংলাদেশের সংবিধানের মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস। বাংলাদেশের পরিচয় রাষ্ট্রধর্ম ইসলাম এবং ক্ষমতাসীনদের রাজনীতি জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি। এটাই বিএনপির জিয়াউর রহমানের রাজনীতি, এটাই খালেদা জিয়ার রাজনীতি। বিএনপির বিচ্যুতি হয়েছিল, বাট বিএনপিকে এই পথেই থাকতে হবে, এছাড়া কোনো মুক্তি নেই। আমার আজকের আলোচনা বুঝতে হলে বাংলাদেশের আত্মপরিচয় আগে বুঝতে হবে। সিন্স জিয়াউর রহমান বাংলাদেশের আত্মপরিচয় যেটা রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়েছিল বাংলাদেশি মুসলিম, এবং এই আত্মপরিচয়ের পর বাংলাদেশের ফরেন পলিসি দেখেন, বাংলাদেশের সম্পর্ক সৌদি আরবের সাথে, পুরো মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, গালফ কান্ট্রিজ গুলো বাংলাদেশের সঠিক আত্মপরিচয় নির্ধারিত হওয়ার পরে বাংলাদেশকে তারা স্বীকৃতি দিয়েছে। এবং তারপরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে কিভাবে? বাংলাদেশের যখন সঠিক আত্মপরিচয় নির্ধারণ করতে পেরেছি আমরা রাষ্ট্রীয়ভাবে জিয়াউর রহমানের হাত ধরে, সেনাবাহিনীকে যখন মুসলিম সেনাবাহিনী হিসেবে গড়ে তোলা সম্ভব হয়েছে, সেকুলার হিন্দুত্ববাদী সেকুলার পরিচয় মুছে, তারপরেই বাংলাদেশের হাজার লক্ষ শ্রমিক সৌদি আরবে গেছে, কুয়েতে গেছে, কাতারে গেছে, বাহরাইনে গেছে, আরব আমিরাতে গেছে। এটা কিন্তু জিয়াউর রহমানের আমলে হয়নি। এটা বাংলাদেশের মুসলিম আত্মপরিচয় সংবিধানে নির্ধারিত হওয়ার পর ৫ম সংশোধনীর পর বাংলাদেশের এই রেমিট্যান্স বিপ্লব ঘটেছে। বাংলাদেশের মানুষ আরব বিশ্বে গেছে, তারা নিয়েছে, এবং এরপরেই গার্মেন্ট শিল্পের বিকাশ ঘটেছে জিয়াউর রহমানের হাত ধরে। বাংলাদেশের আত্মপরিচয়ের সাথে বাংলাদেশের প্রোগ্রেসের সম্পর্ক, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির সম্পর্ক। বাংলাদেশ তো ছিল খয়রাতি, বাংলাদেশের গ্রামগঞ্জে স্যানিটেশন ছিল না, তাদের পাকা টয়লেট ছিল না, পড়াশোনা কল্পনা করতে পারতো না, জমিতে পান্তাবাদ খেয়ে তারপরে কাজ করতে যেত। এই চিত্রটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে পরিবর্তন হয়েছে? জাস্ট 2টা কারণে। এটাকে বুঝুন, তারপরে সুখবরটা বোঝাই। একটা শ্রেণী গার্মেন্টসে চাকরি করতে গেছে, গার্মেন্টসে চাকরি করে ধীরে ধীরে তারা স্মার্ট হয়েছে এবং তারা কর্মমুখী হয়েছে, শহরমুখী হয়েছে। তারা
একটা সুন্দর জীবন পেয়েছে, গার্মেন্টসে চাকরি করে ছেলেপানদের পড়াশোনা করেছে, তারা ঢাকা, গাজীপুর বিভিন্ন জায়গায় থেকেছে। এক পর্যায়ে এখন বাবা মার গার্মেন্টসে চাকরি করা লাগে না, এখন গার্মেন্টসে চাকরি করা সন্তানরা কোম্পানিতে চাকরি করে, পড়াশোনা করে, ভালো চাকরি করে, তারা এখন সমৃদ্ধ লাইফ লিড করে। ওই গার্মেন্টসে চাকরি করা লোকজনের গ্রামে বাবা মায়ের জন্য তারা পাকা লেট্রিন করে দিয়েছে, তারা রান্নাঘর করে দিয়েছে, স্যানিটেশনের ব্যবস্থা করেছে। বাংলাদেশের বিপ্লবের একটা মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন একটা হচ্ছে এই গার্মেন্টস। আর গার্মেন্টস ব্যবসার দুয়ার খুলেছে ওই আত্মপরিচয় নির্ধারণ হওয়ার পর, মধ্যপ্রাচ্যের সাথে মুসলিম দেশগুলোর সাথে সম্পর্কের পর। আর মুসলিম দেশগুলোর সাথে জিয়াউর রহমানের হাত ধরে সম্পর্ক হয়েছে কিভাবে? ওই সংবিধান ৫ম সংশোধনের মাধ্যমে, মানে সঠিক আত্মপরিচয় নির্ধারণের মাধ্যমে। এটাকে বুঝতে হবে। নইলে বাংলাদেশ, শেখ মুজিব বাংলাদেশকে স্বাধীন করে যে লাইনে, হিন্দুত্ববাদী এবং সোভিয়েত ইউনিয়নের যে লাইনে, সমাজতন্ত্রের যে লাইনে দিয়ে গেছিল, বাংলাদেশ এখন থাকতো সোমালিয়া, যদি জিয়াউর রহমানের জন্ম না হতো, জিয়াউর রহমান যদি ক্ষমতায় না আসতো। এরপরে বাংলাদেশের এর চেয়েও বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষ গ্রাম থেকে, বাংলাদেশের এমন কোনো বাড়ি নাই, প্রত্যেকটা গ্রামে এমন কোনো বাড়ি নাই যেখান থেকে একজন বিদেশে না গেছে। বিদেশ মানে সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, দুবাই বলে বাংলাদেশ। আর ইউরোপ আমেরিকা এগুলো না। ইউরোপ আমেরিকা কিছু সিলেক্টিভ লোক গেছে, আর যারা ইউরোপ আমেরিকা গেছে তারা ওখানে না গেলেও তারা ধনী থাকে। অবশ্যই ইতালি কিছু গরিব লোক গেছে, ইতালি হিসাবটা ভিন্ন। এক খন্ডে জমি আছে, সেই জমি বিক্রি করে অথবা ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার কর্জ নিয়ে তারপরে সৌদি আরব গেছে। তারপরে তার ভাগ্য খুলে গেছে, এখন সে বিরাট বিল্ডিং করেছে, তার ছেলেপান বিশ্ববিদ্যালয় করেছে, প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে যেয়ে পড়াশোনা শুরু করেছে, এরপরে বিশ্ববিদ্যালয়, এখন তার উন্নত জীবন যাপন করছে, এখন তার এলিট। আজ থেকে ৩০-৩৫ বছর আগে এক খন্ড জমি বিক্রি করে সৌদি আরবে যাওয়ার লোকজন আজকে সমাজে প্রতিষ্ঠিত, তারা এখন প্রভাবশালী, তারা এখন চেয়ারম্যান, মেম্বার, তারা এখন ধনী, তাদের অনেক জমি আছে, তাদের ছেলেপানরা এখন ইউনো, ম্যাজিস্ট্রেট, বিশ্ববিদ্যালয় শিক্ষক। আমি এরকম অনেককে চিনি। এই যে বিদেশে যেতে পারে, এটা কিভাবে হয়েছে? ওই যে আত্মপরিচয় নির্ধারণের ফলে। তো বাংলাদেশের আসল আত্মপরিচয়, এটি হচ্ছে প্রোগ্রেসের রাস্তা, এটি হচ্ছে বাংলাদেশের সিকিউরিটির রাস্তা, নিরাপত্তার রাস্তা, উন্নতির রাস্তা। এবার আসেন আসল কথায়। এতক্ষণ যা বুঝলাম ওইটার উপর ভিত্তি করে দেখেন। গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় একটা ডিফেন্স এগ্রিমেন্ট হয়েছে অ্যামংস সৌদি আরবিয়া, পাকিস্তান এন্ড টার্কি। এখন এই সৌদি আরব, পাকিস্তান, টার্কি মুসলিম দেশ, চুক্তিটা হয়েছে আবার মক্কায়। এদের নিরাপত্তার জন্য, এদের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, এদের কালেকটিভ সিকিউরিটির জন্য ইসলামিক ন্যাটো খ্যাত এই মক্কা এগ্রিমেন্ট ইজ এসেনশিয়াল, ইজ নেসেসারি। ইসলামিক সেন্টিমেন্ট থেকে হয়েছে। বাংলাদেশে আবার সেই আত্মপরিচয়ের অক্ষর শক্তি যখন এখন ক্ষমতায়, এখন আবার সেই মক্কা এগ্রিমেন্টে বাংলাদেশে অংশগ্রহণ করার সুযোগ এসেছে, তারাও আমন্ত্রণ জানাচ্ছে, বাংলাদেশ আগ্রহ প্রকাশ করছে। যদি বাংলাদেশ সরকার, তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান, সরকারি দল বিরোধী দল সিদ্ধান্ত নিলে কেউ ঠেকাতে পারবে না। সিদ্ধান্ত নিয়ে মক্কা এগ্রিমেন্টে যেতে পারে। বাংলাদেশ আর একটা সেই জিয়াউর রহমান হাত ধরে যেভাবে আত্মপরিচয় নির্ধারণের ফলে আমরা একটা বৈপ্লবিক মহাপরিবর্তনের মুখে, সোমালিয়ার রাস্তা থেকে বাংলাদেশ এই রাস্তায় এসেছি, এবার সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার রাস্তায় যেতে পারবে। বাংলাদেশে কেউ তোষণ করতে পারবে না, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই জন্য জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে মক্কা এগ্রিমেন্টে অংশগ্রহণ করা দরকার। এই এগ্রিমেন্টের মধ্যে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের চতুর্থ শিল্প বিপ্লব কিংবা বাংলাদেশের প্রোগ্রেস নিহিত। অতএব এই মহা সুযোগ মিস করা যাবে না। বাংলাদেশকে এই মক্কা এগ্রিমেন্টে অংশগ্রহণ করতে হবে, আমরা সেই আহ্বান জানাই। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।